পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যারা নবম শ্রেণীতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে উঠেছ তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের সবাইকে উত্তম কথা চ্যানেলে আমার তরফ থেকে স্বাগত। এই চ্যানেল তোমাদের, তাই তোমাদের কথা ভেবে তোমাদের বাংলা বিষয়ের প্রথম যে পাঠ্য গল্পটি আছে সেটি নিয়ে আজ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের এই সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের যে গল্পটি প্রথমে আছে সেটি হচ্ছে জ্ঞানচক্ষু। এই গল্পটি পাঠের ক্ষেত্রে যে পাঠ পরিকল্পনা আমি নিয়েছি তা এরকম। প্রথমে লেখক পরিচিতি বা লেখিকার পরিচিতি, সেই সঙ্গে সঙ্গে মূল গ্রন্থ, আর প্রধান প্রধান চরিত্রের পাশাপাশি অপ্রধান চরিত্রগুলো নিয়ে আলোচনা, গল্প পাঠের মধ্য দিয়ে লাইন ধরে ধরে ব্যাখ্যা, পাশাপাশি যে প্রশ্ন থাকে সাধারণভাবে এমসিকিউ, এসএকিউ এবং ব্যাখ্যামূলক বা বড় প্রশ্ন, সেসবগুলো নিয়েও আলোচনা করব পাঠ চলাকালীন। তো সবার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা এই চ্যানেলটিকে লাইক করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের কাছে এই চ্যানেলটি শেয়ার করে দিও। আমি আশা করছি তোমাদের ক্লাস 10-এর সমস্ত বিষয়গুলো একটার পর একটা আমি এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং তোমরা ভীষণভাবেই উপকৃত হবে, এ আমার দৃঢ় বিশ্বাস। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই বলি, লেখিকা আশাপূর্ণা দেবীর জন্ম 8ই জানুয়ারি 1909 খ্রিস্টাব্দে, বাংলার 24শে পৌষ 1315 বঙ্গাব্দ। কলকাতার পটলডাঙ্গায় মামার বাড়িতে তার জন্ম। আদি নিবাস হুগলির বেগম। তার পিতা ছিলেন হরেন্দ্রনাথ গুপ্ত, বিখ্যাত চিত্রশিল্পী, আর মাতা সরলামুখী দেবী, অত্যন্ত বিদুষী মহিলা। সন্তানদের মধ্যে তিনি সাহিত্যপ্রেম গড়ে তোলেন। পারিবারিক রক্ষণশীলতা। ঠাকুরদাদার নির্দেশে গুপ্ত পরিবারের মেয়েদের বিদ্যালয় শিক্ষা বন্ধ। পারিবারিক রক্ষণশীলতায় 12 বছর বয়স পর্যন্ত আশাপূর্ণা দেবী বাইরে বের হতে পারেননি। পড়াশোনা। মাত্র 2.5 বছর বয়সে পড়তে শেখেন। বর্ণপরিচয় জ্ঞান না থাকায় দাদাদের পাশে বসে বইয়ের উল্টো দিক থেকে গড়গড়িয়ে পড়ার অভ্যেস আয়ত্ত। পরে নিজের চেষ্টায় সোজা করে পড়া। স্কুলে পড়ার সুযোগ না থাকলেও মায়ের প্রশ্রয় এবং বাড়িতে অজস্র বইপত্র থাকার সুবাদে সহজেই মনের মধ্যে গড়ে ওঠে উপলব্ধির একটা জগৎ। বিবাহ 1924 খ্রিস্টাব্দে 15 বছর 8 মাস বয়সে বলা যেতে পারে, আরও সঠিকভাবে বলতে হয়। কৃষ্ণনগর নিবাসী কালিদাস গুপ্তর সঙ্গে তার বিবাহ হয়। সাহিত্য রচনা। 13.5-14 বছর বয়সে শিশু সাথী পত্রিকায় বাইরের ডাক কবিতা প্রকাশ। প্রথম গল্প পাশাপাশি। সুদীর্ঘ 72 বছর লেখিকা জীবনের পরিব্যাপ্তি নিয়েই তার শেষ পর্যন্ত সাহিত্য কীর্তি গাথা। উল্লেখযোগ্য সাহিত্য কীর্তি: প্রেম ও প্রয়োজন, এটি তার প্রথম উপন্যাস, প্রকাশিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। যদিও তার প্রথম উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত মিত্তির বাড়ি। এছাড়াও বিভিন্ন আরও লেখা যেগুলি পাঠক সমাজে বিশেষভাবে সমাদৃত, সেগুলি হলো অগ্নিপরীক্ষা, নেপথ্য নায়িকা, উত্তরলিপি, 3 ছন্দ, মুখর রাত্রি, নির্জন পৃথিবী, বহিরঙ্গ, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, লোহার গরাদের ছায়া প্রভৃতি। এছাড়াও কিশোর সাহিত্যেও উল্লেখযোগ্য কীর্তি তার রয়েছে। সম্মাননা। তিনি যে সমস্ত পুরস্কার পেয়েছেন সাম্মানিকভাবে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রবীন্দ্র পুরস্কার 1966 সালে, জ্ঞানপীঠ পুরস্কার 1976 সালে, পদ্মশ্রী 1976 সালে, দেশিকোত্তম বিশ্বভারতীর থেকে ইত্যাদি অসংখ্য পুরস্কার ও সম্মানে তিনি বিভূষিত হন। মৃত্যু 1995 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। দীর্ঘ অসুস্থতার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় 13ই জুলাই 1995। বাংলার 27শে আষাঢ়
1402 বঙ্গাব্দ। এরপর চলে আসছি মূল গল্পে। খুব সংক্ষেপে আগে আশাপূর্ণা দেবীর এই গল্পটি অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু কী আছে সেটা নিয়ে একটু বলি। গল্পটিতে দেখানো হয়েছে একটি বালক, সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র। সে পড়াশোনার পাশাপাশি গল্প লেখার ব্যাপারে একটু আগ্রহী এবং তারই সুবাদে গল্প লেখকদের সম্পর্কে তার যে ধারণা ছিল সেই ধারণা যখন তার ভেঙে যায় তখন সে রীতিমতন তার গল্প লেখা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং সেই উচ্ছ্বাসের ফলস্বরূপ তার ছোটো মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে গিয়ে যখন মাসির কাছে জানতে পারে তার নতুন মেসো একজন অধ্যাপক ও লেখক, তখন তার ধারণার পরিবর্তন ঘটে। কিছুটা অবাক হয়ে বা বলা যায় বিস্মিত হয়ে সে তার নিজের লেখা যথাযথভাবে লেখা হয়েছে কি না তা কৌতূহলবশে মাসির কাছে ব্যক্ত করে এবং মাসি তৎক্ষণাৎ সেই গল্পটি নিয়ে তার নতুন মেসোকে দেখানোর জন্য তদবির করে। এর মধ্য দিয়ে সে একটু মৃদু প্রতিবাদও করেছিল যে মাসির কাছে যে মেসো ঘুমাচ্ছে বা তাকে দেখানোটা এখন দরকার নেই বা কেন তাকে বিরক্ত করা। তথাপি শেষ পর্যন্ত মনে মনে যে সে প্রত্যাশা করেছিল যে যদি লেখক হিসাবে তার একটা স্বীকৃতি পাওয়া যায় তাহলে সে নিজেকে যাচাই করে নিতে পারে যে লেখক হিসাবে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এরপর মেসোমশাই যখন তাকে বাহবা দেয়, প্রশংসা করে, তার লেখার হাত নিয়ে কথা তোলে, তখন তার মনে মনে গর্ব অনুভব হয়। আরও সে আনন্দ পায় যখন তার মেসোমশাই বলেন এই গল্পটি তার সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের সঙ্গে যোগাযোগের সুবাদে সেখানে প্রকাশের ব্যবস্থা করে দিতে পারবে। তখনই সে খুব আনন্দ পায়। তারপর সেই লেখা পৌঁছে যায় সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের কাছে এবং প্রকাশ হয়ে আসার পর যখন তাদের বাড়িতে ওই হাতে ম্যাগাজিনটি নিয়ে আসে তখন সে যার পরনাই একটু উৎফুল্ল হয়ে ওঠে। হয়তো হাতের ওই ম্যাগাজিনটার মধ্যেই তার লেখা আছে এবং একসময় দেখা যায় সকলের সামনে সেই লেখার প্রশংসা যখন সবাই করতে থাকে তখন তার মনে মনে আনন্দ হলেও একটা সময় যখন সবার প্রশংসা শুনে কিছুটা অধিকার বা ফলাতে গিয়ে বা কৃতিত্ব দাবি করতে গিয়ে নতুন মেসো বলেন যে একটু তাকে লেখাটার কারেকশন করে দিতে হয়েছে অর্থাৎ সংশোধন করে দিতে হয়েছে এবং তাই প্রকাশিত হয়েছে গল্পটা। তখন তার মনের মধ্যে একটা আঘাত নেমে আসে এবং সেই গল্পটি পড়বার অনুরোধ যখন আসে তার কাছে তখন সে গল্পটি পড়তে গিয়ে দেখে যে আমূল বদলে গেছে তার সেই লেখায়। যে লেখা সে লিখেছিল সেই লেখা নয়, পুরোটাই যেন পরিবর্তন বা কিছুটা রেখে সবটাই যেন পাল্টে গেছে। এই যে দেখা নতুন একটা দৃষ্টিভঙ্গি দিয়ে যে তার লেখা ছাপানো হয়েছে অথচ তার লেখার কোনো ভাবনা তার মধ্যে সেভাবে প্রতিফলিত হচ্ছে না। তার বিদ্যালয় জীবনের প্রথম স্মৃতির কথা তুলে ধরতে গিয়ে তার লেখার নামের পাশে তার নিজের নামটা দেখে প্রথমে আনন্দ পেলেও পরে এই পরিবর্তন তাকে মানসিক আঘাত আনে এবং সে পড়তে গিয়ে থমকে যায়। সে অনুভব করে যে যতদিন না পর্যন্ত স্বতন্ত্রভাবে সে নিজে লিখে নিজের লেখা প্রকাশ করছে নিজের কৃতিত্বের মধ্য দিয়ে ততদিন পর্যন্ত সে কখনোই নিজের কাছে তার লেখক সত্তাকে তুলে ধরবে না। এইভাবেই যখন তার বোধোদয় হয় বা বলা যায় তার জ্ঞানচক্ষু উন্মোলিত হয় তখন তার এই উন্মিলিত হওয়া চোখ আসলে জ্ঞানচক্ষু নাম দিয়ে লেখক বা লেখিকা এখানে গল্পটিকে প্রকাশ করেছেন। অর্থাৎ এর মধ্যে দিয়ে একটা জিনিস বোঝাতে চাওয়া হয়েছে যে আমরা যে কাজের ব্যাপারে পারদর্শী সেই কাজে নিজেদের উদ্ভাবনী শক্তিকে স্বতন্ত্রভাবে সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশ করাটাই হবে বুদ্ধিমানের কাজ। কারোর সহযোগিতা নিয়ে প্রকাশ করে বা তুলে ধরে নিজের কৃতিত্ব দাবি করাটা ঠিক নয়। যাই হোক, চলো এবার সরাসরি গল্প পাঠের মধ্য দিয়ে ব্যাপারটি বুঝে নেওয়ার চেষ্টা করা যাক। জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবী। কথাটা শুনে
তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল হয়ে যাওয়া অর্থে এখানে চোখ বিস্ফারিত করে দেখাকে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ স্থির হয়ে যাওয়া, অবাক দৃষ্টিতে বিহ্বলভাবে তাকিয়ে থাকা। কোন কথাটা শুনে? পরক্ষণেই বলা হচ্ছে নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। অর্থাৎ তার ধারণা ছিল লেখকরা ভিন গ্রহের যেন মানুষ। তাদের সম্পর্কে বিস্তৃত তার ধারণা না থাকলেও এই যে কাল্পনিক একটা ভাবনা যে লেখকরা কেমন প্রকৃতির হয়ে থাকেন, সেই সবের সঙ্গে যেন তার বাস্তবের লেখক চোখে দেখার মধ্যে মিল খুঁজে পান না। সে দেখে যে তার নতুন মেসো বই লেখে, বই ছাপে, তাকে হাতের নাগালের মধ্যে পেয়ে তার ওই ভিন গ্রহের মানুষ ভাবনাটা যেন মিথ্যে হয়ে যায়। তাই নতুন মেসোকে লেখক হিসাবে পেয়ে তার লেখক সম্পর্কে ধারণা পরিবর্তন হওয়ার কারণেই তার চোখ মার্বেল হয়ে যায়। এরপর বলা হচ্ছে সেসব বই নাকি ছাপাও হয়। তার মানে নতুন মেসোর সেসব বই ছাপাও হয়। সেসব বলতে যা লেখেন তাই। অনেক বই ছাপাও হয়েছে মেসোর, অনেক বই মেসোর ছাপাও হয়েছে। এরপরে বলা হচ্ছে তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। অর্থাৎ লেখক সম্পর্কে যে তার ধারণা ছিল সেই ধারণার সঙ্গে খাপ খাচ্ছে না বলেই এখন সাধারণ মানের মানুষ যে তারা, সেটা সে বুঝতে পারছে তার নতুন মেসোকে দিয়ে। সত্যিকারের লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। অর্থাৎ তপনের তো কোনো ধারণাই ছিল না যে লেখকরা কেমন হয়ে থাকেন না থাকেন। তাই কাছের থেকে তার মেসোকে দেখে সে লেখক সম্পর্কে একটা এখন ধারণা করে নিতে পারছে। দেখা যায় তাই তো জানতো না, সে এরকম বিশ্বাস করতো না যে লেখকদের হাতের নাগালের মধ্যে দেখতে পাওয়া যায়। এই প্রসঙ্গে আমি একটু বলি, গ্রামে গঞ্জে দেখা যায় চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরা এলে তাদের দেখবার জন্য একটা হুড়োহুড়ি পড়ে যায়, যেন তারা ভিন গ্রহের মানুষ। অথবা চোর ডাকাত ধরা পড়লে যেমনটা মানুষ ছুটে গিয়ে দেখবার জন্য কৌতূহল প্রকাশ করে থাকে, ঠিক তেমনই একটা বিস্ময় ভাব নিয়ে যেন তপন তার নতুন মেসোকে দেখে লেখক সম্পর্কে ধারণার পরিবর্তন ঘটায়। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের ধারণা ছিল যে লেখকরা নিশ্চয়ই তার বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতন মানুষ নয়। কিন্তু এখন যখন দেখছে তাকে কাছ থেকে, তখন এ বিষয়ে আর তার কোনো সন্দেহ নেই যে লেখকরাও তার বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতন মানুষই হচ্ছেন লেখক। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এইখানে জ্ঞানচক্ষু শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এই যে জ্ঞানচক্ষু, এর মধ্য দিয়ে কিন্তু লেখক এই গল্পের নামকরণ করতে চাননি। আমরা গল্পের পরিসমাপ্তি গিয়ে দেখতে পাব কেন লেখক এই গল্পের নাম জ্ঞানচক্ষু রেখেছেন। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তবে এখানে জ্ঞানচক্ষু এই অর্থে আমরা বলতে পারি যে তার যে ধারণা ছিল সেই ধারণাটা পাল্টে গেল। যদিও শেষের ধারণা পরিবর্তনের সঙ্গে এখানে একটা মিল আছে, অর্থাৎ ধারণার পরিবর্তন, কিন্তু ব্যাপক অর্থে শেষের অংশটির মধ্য দিয়েই যেন গল্পের নামকরণ আরও প্রতিষ্ঠিত হয়। যাই হোক, আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে এই লেখক মানুষটির তফাৎ তেমন কিছু নেই। তাই তার সঙ্গে এই মিলিয়ে নেওয়া সাযুজ্য দেখতে পাওয়াটা লেখকের কাছে মানে যেমন হওয়া উচিত, সাধারণ মানুষ হিসেবে তার বাবা, তার মেজ কাকা, মামা এদের সঙ্গে মিলে যাওয়ায় এই অবাক বিস্ময়ে তার প্রতিক্রিয়া। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে বাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। অর্থাৎ সাধারণ মানুষ যেমনভাবে তার নিত্য নৈমিত্তিক কর্মের মধ্য দিয়ে, জীবনযাত্রার মধ্য দিয়ে চলেন, তার পাশাপাশি
মনের কথাকে সাজিয়ে গল্পের আকারে কাব্যের রূপে প্রকাশ করে লেখক স্বীকৃতি পান, সেটাই এখানে তপন যেন দেখছে। তার বাবা কাকা মামাদের মতনই দাড়ি কামান এবং সিগারেট খান। খেতে বসে আমরা যেমন করি আন্না 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 বলে থামিয়ে দিই যিনি খাবার পরিবেশন করেন তাকে, ঠিক তেমনিভাবেই যেন তার এই নতুন মেসো আরে ব্যাস এত কখনো খাওয়া যায় এই বলেই খাবার কমানোর দাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এসবের মধ্য দিয়ে তার ধারণা হয় যে লেখক অন্য কোনো গ্রহের নয়, এই পৃথিবীর এই মাটির খুব কাছেরই মানুষ। এরপর বলছেন লেখিকা, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজেগুজে, অর্থাৎ যেমনটা হয় মানে খবরের কাগজ পড়ার কাজ, তারপরে তর্ক করা, দেশ বিদেশের কথা নিয়ে আলোচনা করা, সিনেমা দেখতে চলে যাওয়া, বেড়াতে যাওয়া সেজেগুজে, তেমনই যেন তার এই লেখক মেশো। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। তপন গরমের ছুটিতে, অর্থাৎ স্কুলের যখন গরমের ছুটি হয় সেই সময়ই তার এই মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে চলে আসা এবং সেখানে এসেই এই নতুন মেশোকে দেখে তার ভাবনা চিন্তার যে পরিবর্তন হয়েছে সেটাকে ইঙ্গিত করা হয়েছে। ওদিকে মেশোরও নাকি গরমে ছুটি চলছে, তাই মেশোর শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন। অর্থাৎ শুধু বিয়ে নয়, বিয়ের পরবর্তী সময়েও গরমের ছুটি থাকার কারণে তিনিও অধ্যাপক, এই গরমের ছুটির কারণে তিনিও শ্বশুরবাড়িতে এসে কয়েকদিন ধরে রয়েছেন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। অর্থাৎ ছুটির মধ্যে দীর্ঘ সময় একটা সংযোগ ঘটার সুবাদে তার কাছে তপনের মেশো কাছের জন, আপনজন, এবং তাকে যত বেশি সে দেখছে ততই সে যেন বিস্মিত হচ্ছে। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, একথা বলার মধ্য দিয়ে সেটাকেই দৃঢ় করে তুলে ধরে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এসব দেখে শুনে তার মনে হয়েছে তার নিজের পক্ষেও লেখক হয়ে ওঠা কোনো বড় কোনো ব্যাপার নয়, কোনো বাধা হতে পারে না। সেও আর পাঁচটা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে। ফলে লেখকরা যে ভিন গ্রহের মানুষ নয়, তাই তারও যে ভিন গ্রহের মানুষ হতে হবে এমনটা নয়। এরপর বলা হচ্ছে মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মেসো দুপুরবেলায় ঘুমাচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয় মানে সেই দিকে ছুটে যাচ্ছিলেন। তপন অবশ্য না না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে কার কথা? তপন তার যে গল্পটা মাসির কাছে দিয়েছে সেই গল্পটি নিয়ে মাসি ছুটে চলেছে মেসোর কাছে। ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। অর্থাৎ তার যে গল্পটা নিয়ে মাসি ছুটেছিল, বোনপোর লেখা গল্প, তার মধ্যেও লেখক সত্তা আছে, আর তার স্বামী নিজে একজন লেখক, তার হাত দিয়ে সেই লেখার কি স্বীকৃতি পাওয়া যায় এই গর্বে, এই আনন্দে সে হইচই করে তাকে ঘুম ভাঙিয়ে তুলে দিয়েছে তার হাতে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। আমি পূর্বকথন হিসাবে যখন বলেছি যে গল্প লেখার প্রেক্ষাপটটা কেমন, বা সংক্ষেপে গল্পটি বলার সময় কথাটাই বলতে চেয়েছিলাম। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। অর্থাৎ মাসি যাক সেটা চাইছে, কিন্তু মনে মনে, আর মৌখিকভাবে সে প্রতিবাদ করছে তার ঘুম না ভাঙানোর চেষ্টা করার জন্য। মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। রত্নের মূল্য জৌহরির কাছেই। এই লাইনটা তুলে ছোট প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। রত্নের মূল্য জৌহরির কাছে মানে কি? রত্ন মূল্যবান ধাতু বিশেষ, দ্রব্য বিশেষ, যার মূল্য জহুরি ছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব হয় না। তো এখানে একজন লেখক আর একজন লেখকেরই যথার্থ মূল্যায়ন করতে পারবে সেই কথা ভেবেই এ কথা বলা। তার মাসি লেখক বা লেখিকা নন, তাই তার মাসির পক্ষে এর মূল্যায়ন করা যথার্থ হবে না। তাই মাসির সূত্র ধরে
তপন চেয়েছে তার নতুন মেসো যাতে গল্পটির সঠিক মূল্যায়ন করেন। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে দিলে ছাপাতে দেওয়া চলে। অর্থাৎ একটু কৃতিত্ব নিতে চাইছে এই কারেকশন করে দেওয়ার মধ্য দিয়ে, কিন্তু বাদবাকিটা প্রশংসায় ভরিয়ে দিয়ে বলতে চান যে দিব্যি হয়েছে গল্পটা, মানে খুব ভালোই হয়েছে আর কি, তো এটা ছাপতে দিলে ছাপাও যাবে। এরপরে আশ্বাস দিয়ে আরও তাকে কথা কিছু বলতে শোনা যায়। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। অর্থাৎ মেসো কিছুটা করুণা করতে চান, তাকে দয়া করতে চান, তার লেখাটা ছাপাতে চান, আর তার মধ্য দিয়ে তার মনের মধ্যে একটা গর্বে আনন্দ এবং সেই আনন্দের অশ্রুও যেন বেরিয়ে আসে তপনের চোখ দিয়ে। তাহলে বাবু, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। যখন মেসো কিছুটা এগিয়েছে তখন মাসি আরেকটু আগিয়ে দেওয়ার জন্য দাবি করে বসে গল্পটা ছাপিয়ে দেওয়ার। মাসি বলে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। এটাও একটা ছোট প্রশ্ন হিসাবে থাকে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের মধ্যে, যে কোনটাকে উপযুক্ত কাজ বলা হচ্ছে। অর্থাৎ মেসো যদি গল্পটা ছাপিয়ে দিতে পারে সেটাই হবে তার উপযুক্ত কাজ, কারণ একজন লেখকই বোঝেন আর একজন লেখকের মনের ভাব ভাবনা। মিশু তেমনই করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। মাসিকে যেমন বলেন শুনিয়ে, তেমনি তপনকেও শুনিয়ে দেন যে দুশ্চিন্তা করার কোনো কারণেই, এটা ছাপিয়ে দেওয়া যাবে, ভালোই হয়েছে। সন্ধ্যা তারার সম্পাদককে বললে সন্ধ্যা তারার সম্পাদক না করবে না, অর্থাৎ গল্পটা ছাপিয়ে দেওয়া যাবে। এরপর বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, অর্থাৎ বিকালবেলায় এই যে তপন লেখালেখি করছে এই বিষয়টা নিয়ে আলোচনায় ওঠে চা খাওয়ার সময়। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে। অর্থাৎ সবাই যখন কিছুটা বিস্ময়ে কিছুটা অবাক হয়ে তপনের এই গোপন সত্যটা জেনে যায় তখন তাদের মধ্যে একটা হাসাহাসি হয়, কিছুটা অবজ্ঞা, কিছুটা তুচ্ছ তাচ্ছিল্য, কিছুটা ভালোবাসা, স্নেহ, সব মিলেমিশে একাকার হয়ে তপনের লেখক সত্তাকে নিয়ে উপস্থিত সকলের কাছে একটা অন্যরকম অনুভূতির ভাব প্রকাশ পায়। কিন্তু মেসো সেসবকে থামিয়ে দেন একটা কথাতেই, না না, আমি বলছি তপনের হাত আছে। অর্থাৎ তপনের লেখার যে হাত আছে, তার মানে দক্ষতা আছে, সেটাকে প্রকাশ করেন তিনি। চোখও আছে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি দিয়ে যে দেখতে হয়, যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে চারপাশের জগৎ ফুটে ওঠে গল্পের আকারে নিজের লেখার মধ্যে, সেই দৃষ্টিভঙ্গির কথাই এখানে তার লেখক মেসো উল্লেখ করেছেন। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানির গল্প লেখে, নয় তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে। অর্থাৎ বয়সের সাজুজ্য রেখে সাধারণভাবে যে বিষয়গুলো গল্পের মধ্যে উঠে আসার কথা, সেই বিষয়গুলো না উঠে এসেছে কোনগুলো না, খুন, জখম, এই সব বিষয়গুলোকে বাদ দিয়ে তপন লিখেছে তার জীবনের কথা। এই জন্যেই তার চোখের অর্থাৎ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন তার নতুন মেসো। তপন যে সেই দিকে যায়নি, অর্থাৎ এই খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে যে গল্প লেখেনি, সেটাকেই বলতে চেয়েছেন। শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো ওর হবে। অর্থাৎ তার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে সাহিত্যে প্রতিফলিত করার চেষ্টা করেছে। সাহিত্য যে সমাজের দর্পণ, সেই নিজের অভিজ্ঞতা দর্পণের মতন প্রতিচ্ছবি হিসাবে তুলে ধরার যে চেষ্টা, সেটাকেই স্বীকৃতি দিতে চাইছেন তার নতুন মেসো লেখক, অধ্যাপক। তার লেখার মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে এটা ফুটে উঠছে। এরপরেই বলা হচ্ছে, তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, অর্থাৎ তপন এসব দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তপনের কাছে একটা অধৈর্যের ব্যাপার হয়ে ওঠে এই সময়ে যে কবে গল্পটি প্রকাশিত হবে। তার নতুন মেসোর আগমনের অপেক্ষা সে করতে থাকে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন, আর কবে আসবে এইরকমই ভাবনা তার মধ্যে গ্রাস করে নিচ্ছে।
ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। অর্থাৎ তপন গল্প প্রেমী, সে অনেক গল্প শুনেছে বিভিন্ন জনের কাছ থেকে। সেই সঙ্গে সঙ্গে পড়াশুনোর সুবাদে সে যে এখন অনেক গল্পও পড়ে, ফলে গল্প সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়ে উঠেছে। তাই গল্প লেখাটা তার কাছে এখন আর খুব বেশি কঠিন কাজ বলে মনে হয় না। এরকম ভাবতে ভাবতেই তার মনের মধ্যে এই লেখা গল্পটি কবে প্রকাশিত হবে যারা তারই অপেক্ষায় প্রতীক্ষা, সেটাই আর কি বলতে চাওয়া হয়েছে। যে কি সেটা জানতে তো আর বাকি নেই, অর্থাৎ গল্পটা যে কী জিনিস তারা জানতে বাকি নেই। শুধু এতটাই জানা ছিল না এটা এমনই সহজ মানুষই লিখতে পারে, অর্থাৎ সাধারণ শ্রেণীর মানুষ এই গল্প লেখে এটা তার ধারণা ছিল না। সেটা প্রথম থেকে এ পর্যন্ত প্রায় অধিকাংশ অংশেই উল্লেখ করা হয়েছে। লেখক সম্পর্কে তার ধারণা যে ছিল না সেটা এখন তার নিজেরও বিশ্বাস জন্মাচ্ছে। নতুন মেশোকে দেখে জানলো সেটা, অর্থাৎ নতুন মেশোকে দেখে সে এখন বুঝেছে যে সেও নিজে লিখতে পারে, তার পক্ষেও লেখা সম্ভব, সেও লেখক স্বীকৃতি পেতে পারে। তবে আর পায় কে তপনকে? যদি সে লিখতে পারে তাহলে আর তপনকে কে পায়? যেন সে তার মনের কথা লিখে ব্যক্ত করে লেখক হিসাবে খুব শীঘ্রই স্বীকৃতি পেতে চলেছে, এরকমই একটা ভাব ব্যক্ত হয় তার এই কথার মধ্য দিয়ে। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটা খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি। দেখো এই অংশটুকু ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মাতৃভক্তির একটা কথা বা ভাব যেন এই লেখাটার মধ্যে ফুটে উঠছে। মায়ের অনুগত, মায়ের অনুশাসনে তার এই খাতা নিয়ে আসা, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প, এবং সেই 3 তলার সিঁড়িতে বসে সে গোটা একটা গল্প লিখে ফেলেছে সেই খাতায়, যে খাতা তার মা তাকে আনিয়েছেন। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। গল্পটা লেখার পর তপন নিজে নিজেই বিস্মিত হলো তার লেখা নিয়ে, তার গায়ে কাঁটা দিয়ে উঠল, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কী ব্যাপার? অর্থাৎ লেখকরা যখন কোনো কিছু লেখেন তখন তাদের নিজেদের সেই লেখা পাঠের মধ্য দিয়ে একটা আত্মবিশ্বাস জন্মায়। লেখাটা ভালো হলো না মন্দ হলো, ভালো হলে যে একটা মনের মধ্যে আত্মবিশ্বাস জন্মায়, সেই কথাই এখানে বলতে চাওয়া হয়েছে এভাবে, যে তার গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কী ব্যাপার? এই যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে, অর্থাৎ নিজের লেখা গল্প পড়ে নিজেই যেন বিস্মিত হচ্ছে, সত্যিই তো এটা গল্প হয়ে উঠেছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে, অর্থাৎ মনে মনে সে নিজেই নিজেকে লেখক ভাবতে শুরু করেছেন। মনে মনে নিজেই ভাবছেন যে সাধারণ মানুষও তাহলে লেখক হয়। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। অর্থাৎ সুচতুরভাবে তপন যেন এখানে তার মাসির কাছে গল্প লেখার ব্যাপারটা পারে এই কারণেই, তার নতুন মেসো অধ্যাপক এবং লেখক যদি কোনোভাবে তার মেসোর কাছে গল্পটি গিয়ে পৌঁছায়, তাহলে বোঝা যাবে তার গল্পটা সত্যিই তা সঠিকভাবে লেখা হয়েছে কিনা। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। অর্থাৎ বয়সের ফারাক তেমন বেশি কিছু নয়, মাত্র 8 বছরের বয়সে বড়। আর আগেই বলেছি যে সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র, তার মানে ওই 12-13 বছরের একটা ছাত্র, তার থেকে 8 বছর, মানে সেখানে ওই 21-22-এর কাছাকাছি তার মাসির বয়স হয়ে যায়। সেক্ষেত্রে তেমন কোনো মানে পার্থক্য না থাকার জন্যে মাসির কাছে সব কিছু আদর আবদার সে করে থাকে। সেই সুবাদেই মাসির কাছে ছুটে যাওয়া এই গল্পটি নিয়ে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। এই মুরব্বি হয়ে যাওয়া মানে মাতব্বর টাইপের, মানে এখন তার আর বিবাহ নিয়ে কোনো চিন্তা নেই, সে এখন দায়িত্বপরায়ণ হয়ে উঠেছে, সাংসারিক হয়ে উঠেছে। তার কথাবার্তার মধ্যেও যেন একটা সেই ভাব প্রকাশ পাওয়ায় এই মুরব্বি শব্দটি ব্যবহার করা হয়। তাই গল্পটার সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো চড়ে বলে,
মা, এ তো বেশ লিখেছিস রে। কোনখান থেকে কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? অর্থাৎ তার মাসি যেন অল্প একটু লেখা পড়েই বুঝে গেছেন যে গল্পটা দারুণ হয়েছে। মানে লেখার সূত্র ধরে তার এই স্বীকৃতি দেওয়া। কিন্তু সন্দেহও সেই সঙ্গে সঙ্গে জাগে যে কোনো জায়গার থেকে টুকলিফাই করিসনি তো, মানে টুকে গল্পটা দিসনি তো? ছোটো মাসি, ভালো হবে না বলছি। তপন তার প্রতিবাদ জানিয়ে এ কথা বলে। ছোটো মাসি, ভালো হবে না বলছি। অর্থাৎ তুমি আমাকে এভাবে ছোট করতে পারো না, হেও করতে পারো না। আমি কিন্তু টুকে করিনি। সে সেটাই দৃঢ় করে বলতে চাই এই কথাগুলোর মধ্যে দিয়ে। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়। রোশ, তোর মেসোমশাইকে দেখাই। এরপর সে আশ্বাস দেয় তার মেসোমশাইকে দেখানোর জন্যে। এখানে একটা জিনিস দেখার ব্যাপার আছে যে খেপছিস কেন, অর্থাৎ খেপানোর জন্যই যেন তার মাসি এ কথা বলেছিল, কিন্তু যাতে সে না খেপে যায় তার জন্যেই বলছে। আমি কি এমনি এমনি জিজ্ঞেস করছি যে অন্য জায়গার থেকে হলে তো তোকে সেই লেখক স্বীকৃতি দেওয়া যায় না, তাই আর কি। তারপরে তাকে অপেক্ষায় রেখে বলে, দাঁড়া, আমি মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেনই যে, অর্থাৎ সে যে গেল তো গেলই। কোথায় গল্পের সেই আটসাঁট ছাপার অক্ষরে গাঁথা চেহারা, যার জন্যে হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও? কোথাও গল্পের সেই আঁটোসাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, অর্থাৎ গল্পের মধ্যে আঁটোসাঁটো কোনো ছাপার কোনো চিত্র এখানে লক্ষ্য করা যায় না, যার জন্য সে হাঁ করে আছে তপন। মানে মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও, অর্থাৎ সে মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও যেন সেই অপেক্ষায় থাকে কবে আসবে তার লেখা গল্পটি প্রকাশের মধ্য দিয়ে তার হাতে। এই যে অপেক্ষা, এই অপেক্ষার মধ্য দিয়েই একটা তার লেখক সত্তার ভাব, অর্থাৎ লেখকরা লিখলে যে মনের মধ্যে একটা ভাব ফুটে ওঠে, সেটাই আর কি এখানে বলতে চাওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। ইতিমধ্যেই তার নিজের বাড়িতে সকলের কাছেই তার কবি ভাব, কথাশিল্পী ভাব, সাহিত্যিক ভাব, এসব নামে যেন মনে মনে একটা ডাক বা কানাঘুষে চলতে থাকে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। এইভাবেই সবাই যেন তাকে আশ্বস্ত করে, ব্যক্ত করে তাদের মনের ভাব, বা যেভাবেই হোক না কেন তার মধ্য যে লেখক সত্তা আছে সেটা তাকে বুঝিয়ে দেওয়া হয়, বলে বোঝানোর চেষ্টা করা হয়। তবে এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোমটাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। অর্থাৎ এই লেখালেখিটা একটা নেশার মতন। যারা লেখে তারা বোঝে বা জানে, অনেক কাজ ফেলে রেখে দিয়ে তারা লিখে যায়। সবাই স্বাধীনতা পায় না লেখার ক্ষেত্রে। তপনের মধ্যে স্কুলের কাজ ডিউ থাকলেও সে কিন্তু লিখে চলেছে মনের আনন্দে। তার লেখার এই নেশাই তাকে যেন পেয়ে বসেছে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। অর্থাৎ তার সেই অপেক্ষার দিন যেন হঠাৎ করেই একদিন শেষ হয়ে গেল। তাই বলা হচ্ছে, এমন সময় ঘটল সেই ঘটনা। কি ঘটনা? ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। মেসো মাসি তারা এসছে তাদের বাড়িতে এবং হাতে করে নিয়ে এসছে সেই সন্ধ্যাতারা পত্রিকা। কেন? হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? অর্থাৎ তার মনে প্রশ্ন, কেন এলো, কারণটা কি, সন্ধ্যাতারা নিয়ে কেন? তাহলে কি সেই লেখা প্রকাশিত হয়েছে? এইবার তার মনের মধ্যে ভুলতে বসা একটা চিত্র যেন নতুন করে সজীব হয়ে ওঠে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এটাও একটা ছোট প্রশ্ন হিসাবে দেয়, কেন বুকের রক্ত ছলকে ওঠে, বা কোন সময়ে এ কথাটা বলা হয়েছে, কিভাবে বুকের রক্ত তার ছলকে ওঠে। আসলে এই বুকের রক্ত ছলকে ওঠা মানে সন্ধ্যাতারা পত্রিকার দর্শন, যে পত্রিকার মধ্য দিয়ে তার লেখার কথা ব্যক্ত হতে চলেছে, ছাপার অক্ষরে লেখা। তো সেটাই এখানে এভাবে বলা। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তার মনে প্রশ্ন জাগছে। তাহলে অনাস্বাদিত আনন্দ পাওয়ার যে ভাবনাটা মনের মধ্যে এতদিন সে পুষে রেখেছিল, সেটি কি ব্যক্ত হতে চলেছে খুব শীঘ্রই আজ এই পত্রিকা হাতে পাওয়ার মধ্য দিয়ে? কিন্তু তাই কি সম্ভব?
সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? সে তখনও কিন্তু সন্দিহান যে তার নামে লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। সত্যিই ঘুরবে কিনা? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এই ঘটনাকে সে অলৌকিক ভাবছে, যে এমন কোনো অলৌকিক ঘটনা কি ঘটে থাকে যে লেখক নয়, অথচ তার লেখক হয়ে ওঠার মুহূর্তটি এমন অপ্রত্যাশিতভাবে সম্মুখ সুয়ারে এসে দাঁড়াবে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। অর্থাৎ হ্যাঁ, সেই অলৌকিক ঘটনাই যেন ঘটল তার জীবনে। সূচিপত্রে তার নাম সে দেখতে পাচ্ছে তার লেখার পাশাপাশি। কী নাম? প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। অর্থাৎ সূচিপত্র যেখানে যে কোনো বিষয়ের বিভিন্ন কন্টেন্টগুলো উল্লেখ করা থাকে, তো কি বিষয় থাকবে, কার লেখা, হ্যাঁ, কতটা পরিসরে, এইসব যে সূচিপত্রে উল্লেখ করা থাকে পৃষ্ঠা নাম সংখ্যা দিয়ে, তো সেরকমই তপন কুমার রায়ের লেখা প্রথম দিন এই গল্প লেখার পাশাপাশি নাম সে দেখতে পাচ্ছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। সারা বাড়িতে তখন হইচই শুরু হয়ে গেছে। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। ওর লেখক মেশোর জন্যই লেখাটা ছাপানো হয়েছে, কারণ তিনি তদবির করেছিলেন সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের কাছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। সকলেই যেন ছাপা অক্ষরে লেখাটা দেখেই তপনের সম্পর্কে ধারণাগুলো সব এবার মিলিয়ে দিয়ে নতুন ধারণা করতে শুরু করে যে না, আমরা এতদিন মজা মস্করা করলেও সত্যি সত্যি সে লেখক, তার লেখা দারুণ হয়েছে। মেশো অবশ্য মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। এখানে সকলের প্রশংসা শুনে যেন তপনের মেশোর মধ্যে একটা নিজের মানে কৃতিত্ব ছোট হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল, যে তপন বড় লেখক হয়ে গেল, তপন লেখক আর আমার কোনো গুণ বা আমার কোনো কৃতিত্ব সেখানে যেন নেই। তাই সব অধিকারটা কেড়ে নেওয়ার জন্য কিছুটা নিজের অভিমুখে ফিরিয়ে নিতেই কথা বলেন, একটু আধটু কারেকশান করে দিতে হয়েছে। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। মাসি সেটা বুঝতে পেরেই যেন রাগের সুরে তাকে ব্যক্ত করে এটা বলে যে তা হোক, নতুন নতুন লিখতে গেলে এমনটা হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, ওই কারেকশানের কথা। অর্থাৎ আস্তে আস্তে সকলের মধ্যে এই কথাটা ছড়িয়ে পড়ে যে কারেকশান করে দিয়েছে, তাই নতুন লেখক হিসেবে স্বীকৃতি পাচ্ছে তপন কুমার রায়। এই প্রসঙ্গে দেখা যায় বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। যখন নতুন মেশো বলেন যে একটু আধটু কারেকশান তাকে করে দিতে হয়েছে, তো কার কী প্রতিক্রিয়া দেখো। বাবা বলেন, তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। অর্থাৎ যেন এখন তপনের কৃতিত্বটা আবার খাটো করে দেখানো হচ্ছে, যে মেশো যদি না লিখে দিত তাহলে এই লেখা ছাপা হতো না। মেজ কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। অর্থাৎ তপন ইয়ার এমন কি করেছে, আমাদেরও যদি এরকম একটা মেশো থাকতো তাহলে আমরাও লেখক হয়ে যেতে পারতাম। মানে তপনের কৃতিত্বকে খাটো করার এই ভাবনাটা বলা যেতে পারে উৎস হচ্ছে এই কথাটাই, যে একটু আধটু কারেকশান করা হয়েছে। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেশো শুধু কফি। মেশো কফি খাচ্ছে আর মনে মনে সে আনন্দ পাচ্ছে। এই তার ছোট মাসি চা খেতে খেতে, ডিম ভাজা খেতে খেতে মনে মনে ভাবছে যে তারও কৃতিত্ব কিছুটা আছে, মেশোকে না বললে আর এটা হয়তো হতো না। আত্মপ্রসন্নতা এখানে তার নিজের মানে গল্পটি ছাপার পিছনে যে ভূমিকা, তার কথা ভেবে এই আত্মপ্রসন্নতা। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়েছে তো। অর্থাৎ সকলের শেষ পর্যন্ত এই ধারণাই হয় যে এই লেখাটি, অর্থাৎ তপন কুমার রায়ের লেখাটি, যেটা প্রথম দিন এই নামে প্রকাশিত হয়েছে, কেউই কোড়ে আঙুল দিয়ে পর্যন্ত ছুঁয়ে দেখত না, যদি না তপনের মেশোর মতন লোক এই গল্পটির জন্যে তদবির করতেন, অর্থাৎ ছাপার জন্য রিকোয়েস্ট করতেন। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। তপন এইসব কথা শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলে। তাহলে তার লেখার কোনো সত্তা মূল্য কিচ্ছু নেই, তার লেখার কোনো দাম নেই। তাহলে পরনির্ভরশীল হয়েই আমাকে এই গল্পটি প্রকাশের স্বাদ পেতে হবে।
অর্থাৎ কারোর দয়ায় যেন আমাকে বাঁচতে হচ্ছে লেখক সত্তা নিয়ে, এটা যেন তার মনকে আঘাত করছে। তাই পরে বলা হচ্ছে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। অর্থাৎ যে আনন্দ সে পেত নিজের লেখা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে, সেই আনন্দ যেন আজ সে পাচ্ছে না। এই এত কথার ভিড়ে যেন সেটা হারিয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তখন শুনি। বাবা তোর পেটে পেটে এত, অর্থাৎ তার মাও বিস্মিত হয় তার এই কৃতিত্ব দেখে। কিন্তু আপন সন্তান, তাই তার মুখ দিয়ে সেই গল্পটি শোনার কৌতূহল চেপে না রেখে ব্যক্ত করেন এইভাবে, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মায়ের কথার পর বইটা নিজের হাতে পেল তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। মায়ের দাবি সবাই তার লেখা শুনবে, সে নিজের মুখে সেই গল্পটি পাঠ করবে। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। তপনের লজ্জা আর থাকে না, এবার বইটা হাতে পেয়ে গেছে, নিজের নাম নিজের গল্প সব চোখে দেখছে। কিন্তু পড়তে গিয়ে বাধে বিপত্তি। সে গলা পরিষ্কার, কিন্তু এ কি, গলা পরিষ্কার করে যখন পড়তে যায় দেখতে পায় সেটা যেন একটু অন্যরকম। এসব কী পড়ছে তপন? তপন পড়তে গিয়ে দেখে যেন তার লেখা নিজে সে পড়ছে না, যেন অন্য কারো লেখা সে পড়ছে। এ কার লেখা? তার মনে প্রশ্ন জাগে, এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা, তপনের অপরিচিত। অর্থাৎ তপন যা পড়তে যায় তার প্রত্যেকটা লাইন যেন নতুন করে মনে হচ্ছে। আন করা মানে অজানা, অচেনা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? অর্থাৎ সে যেন নিজেকে সেখানে খুঁজে পায় না। তাই এই প্রশ্ন সে করে, এর মধ্যে তপন কোথা? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখছি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল? অর্থাৎ তপন যখন গল্পটি পড়তে গিয়ে ভাবছে আমার নিজের লেখা আমি এই গল্পের মধ্যে পাচ্ছি না, তখন তার মা তার এই থেমে যাওয়ার মধ্য দিয়ে মনে মনে ভাবেন যেন তার পায়া ভারী হয়ে গেছে, অর্থাৎ সে বড় লেখক হয়ে গেছে, সবার সামনে এভাবে পড়বো কেন, না পড়লেই পারি, এরকম একটা হয়তো সে ভাবছে। তাই বলছে নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল, অর্থাৎ হারিয়ে গেল, কথা হারিয়ে গেছে। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে। মায়ের অনুরোধ রাখতে, কথা রাখতে সে এবার গড়গড় করে পড়ে যায়। কিন্তু পড়বার সময় সে ভাবছে না সে কী পড়ে চলেছে। আদৌ তার এই পড়ার মধ্যে ইচ্ছা নেই সেরকমই একটা ভাব ব্যক্ত হচ্ছে। তবু ধন্যি ধন্যি পড়ে যায়, সবাই তাকে ধন্য ধন্য করতে থাকে তার এই গল্প প্রকাশের জন্য। আর একবার রব ওঠে তপনের, লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তারপরে একবার রব ওঠে মানে তপনের মেশোই এই গল্পটা ছাপিয়ে দিয়েছে বলে সকলের কাছে ধন্য ধন্য হয়ে ওঠে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। এরপর তপনের মনে খুব দুঃখ যন্ত্রণা চেপে বসে এবং সে তখন সেখান থেকে ছুটে গিয়ে সেই জায়গায় চলে যায়, ছাতের ঘরে, যেখানে গিয়ে সে শার্টের তলাটা তুলে চোখ মুছতে থাকে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই দিনটিকে কখনোই সে কামনা করেনি, এই দিনটি সে কখনো চায়নি। যেদিন সে তার নিজের লেখা প্রকাশ পাবে, চোখে দেখবে, সেদিন তার আনন্দের সীমা না থাকারই কথা। কিন্তু হয়ে গেল উল্টো, অর্থাৎ এই দিনটা তার কাছে একটা কলঙ্কের দিন হয়ে থাকলো। এটা তার কাছে একটা দুঃখের দিন, আঘাতের দিন। কেন তা জানে না তপন। তপন ভেবে পায় না যে এটা কেন হলো। শুধু এই দুঃখের মুহূর্তেই গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তখন তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক, না হয় না হোক। অর্থাৎ সে একটা জিনিস শিখেছে, এইভাবে নিজের লেখা কারোর মারফত কারোর কাছে পৌঁছে দিয়ে ছাপিয়ে নিয়ে এসে আনন্দের দাবি করা যায় না, এতে যেন কৃতিত্ব বিনষ্ট হয়। তাই নিজের লেখা নিজে ছাপিয়ে আনন্দ পাওয়ার যে সুখ অনুভূতি, সেটা সে যখন আগামীবার করবে তখন কারোর কাছে সে আর দ্বারস্থ হবে না ছাপিয়ে দেওয়ার অনুরোধ নিয়ে। তাই এই যে বোধোদয়, এই যে জ্ঞান হওয়া, এই জ্ঞান হওয়াই হচ্ছে জ্ঞান চক্ষু। তার চোখ খুলে দিল।
চোখ উন্মোচিত হলো। এটাই এখানে দেখানো হয়েছে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, অর্থাৎ তার মেসো যে ছাপিয়ে দিয়েছে এইটা শুনতে তার একদমই ভালো লাগছিল না। এটাতে সে মনক্ষুণ্ণ হয়েছে, মনে আঘাত পেয়েছে। তারপরেই বলা হচ্ছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। এখানেও আর একটা কথা যে সে যখন পড়ছিল মায়ের অনুরোধে, তখন পড়তে গিয়ে সে তার নিজের লেখার শব্দগুলো খুঁজে পাচ্ছে না। যেন পড়তে গিয়ে যে শব্দগুলো পরপর মুখে এসে যাওয়ার কথা সেগুলো না এসে অন্য অন্য শব্দ যেন তার মুখে এসে যাচ্ছে, যেটা নিজের লেখা না হলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। এই লাইনটা তুলে বড় প্রশ্ন আসে, কিসের দুঃখের কথা বলা হচ্ছে, কোন অপমানের কথা বলা হচ্ছে, বিস্তৃত আলোচনা করো, কেন তা বলা হচ্ছে। এখানে দেখো, তার চেয়ে দুঃখের কিছু নেই বলতে এই যে নিজের লেখা নিজে পড়তে গিয়ে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে, সেটা অন্যের লেখা বলে মনে হচ্ছে, এটাকেই দুঃখের কিছু নেই বলে বর্ণনা করা হচ্ছে। তার চেয়ে অপমানের, অর্থাৎ অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া বা পড়া যে অপমানজনক, সেই অপমান যেন তাকে সকলে করল। তার আপনজনেরা অর্থাৎ মা, বাবা, ছোট মেসো, ছোট মামা, মেজ কাকা, এই সমস্ত মানুষেরা, তার মাসি, সকলের এই যে সম্মিলিত ভাবনা চিন্তা তা তাকে আঘাত করেছে। তাই সে বলছে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। তো এই ছিল গল্পটি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা গল্পটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি আরও ভিডিও নিয়ে তোমাদের জন্য আসব। তোমরা আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।